নমস্কার, আমার নানা রঙের দিল্লি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি যারা যারা আমার ব্লগটি দেখছেন তারা সকলেই সুস্থ ও খুব ভালো আছেন। এখন আমরা দিল্লিতে আছি। কুয়াশার জন্য আমাদের ট্রেনটা খুবই লেট করে দিল্লিতে ঢুকতে। দিল্লিতে পৌঁছেই আগে থেকে বুক করে রাখা হোটেলে চলে যাই। হোটেল থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসি দিল্লির স্বামীনারায়ণ মন্দির অক্ষরধামে। অক্ষরধাম মন্দির যা দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন এবং আধ্যাত্মিক কেন্দ্র। জানেন, এটি স্বামীনারায়ণ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় স্থান। এই অক্ষরধাম মন্দিরটি খুব বেশি পুরনো না, 2005 সালে এর উদ্বোধন হয়েছিল। এটি মূলত স্বামীনারায়ণ ভগবানের আদর্শ ও শিক্ষাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। অক্ষরধাম মন্দিরটি ভারতীয় ঐতিহ্যবাহী শৈলীতে তৈরি এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে এটি এক অনন্য স্থাপত্য শিল্পে পরিণত হয়েছে। মন্দিরে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো টিকিট নেই। তবে বিভিন্ন প্রদর্শনীর জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয়। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত রোজই মন্দিরটি খোলা থাকে, শুধু সোমবার দিনটাই মন্দিরটি বন্ধ থাকে। আর কেউ যদি সোমবার মন্দির বন্ধ থাকে এই কথাটা না জেনে একবার চলে যান তাহলে খুব বড় মিস করবেন, এটুকু বলতে পারি। সকাল 10টা থেকে বিকেল 6:30 পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। ক্যামেরা, ফোন, ব্যাগ মন্দিরের ভেতরে নেওয়া যায় না। তবে হ্যাঁ, নির্দিষ্ট জায়গা আছে রাখার জন্য। কঠোর নিরাপত্তার মধ্যে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরটি সম্পূর্ণরূপে গোলাপি বেলেপাথর আর সাদা মার্বেল দিয়ে তৈরি। মন্দিরের ভিতরে 11 ফুট উঁচু স্বামীনারায়ণের মূর্তি আছে, যা সোনার পাত দিয়ে আবৃত। জানেন, ভেতরে মন্দিরের গায়ে ভারতীয় ইতিহাস, ধর্মীয় কাহিনী, আধ্যাত্মিক উপাখ্যান এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা ভাস্কর্য দেখতে পাওয়া যায়। অক্ষরধাম থেকে হোটেলে ফিরতে ফিরতে প্রায় রাত 9টা মতন বেজেছে। রাতের খাবারটা আমরা অক্ষরধাম থেকেই করে এসেছিলাম, তাই আর হোটেলে ফিরে বেশি দেরি না করে আমরা শুয়ে পড়ি। সকাল সকাল ঘুম থেকে উঠে আবার দিল্লি শহরটা ঘুরে দেখব। আমরা এর আগেও দিল্লি ঘুরেছি, কিন্তু অরিত্রকে দিল্লি ঘুরিয়ে কখনো দেখানো হয়নি। তাই এবার যখন সুযোগ হয়েছে ওকে একবার একটু দিল্লির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি একটু ঘুরে দেখাবো। এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি দিল্লির রেড ফোর্টে। দেখুন, দুর্গটির চারপাশে কত উঁচু করে প্রাচীর দিয়ে ঘেরা। এটিও লাল বেলে পাথর দিয়ে তৈরি। লালকেল্লা দিল্লির চাঁদনি চকের কাছে অবস্থিত। রেড ফোর্ট মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেন। আপনারা তো জানেনই, রেড ফোর্ট একটি ঐতিহাসিক দুর্গ। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। দেখুন, রেড ফোর্টের ভিতরে কত দোকানপাট আছে। সবে সবে দোকানপাটগুলি খুলছে, সব দোকানগুলি এখনো খুলেও পারিনি। রেড ফোর্টের ভিতরে দেওয়ানি আম, দেওয়ানি খাস, মতি মসজিদ, রংমহল, মিউজিয়াম আছে। দেশ স্বাধীন হওয়ার পর পণ্ডিত জওহরলাল নেহেরু এখান থেকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রতি বছর 15ই আগস্ট আমাদের প্রধানমন্ত্রী এখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই দুর্গ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ লালকেল্লা ভারতের অন্যতম প্রধান পর্যটন স্থান এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভ্রমণ করতে আসেন। এখানে প্রতিদিন সাউন্ড অ্যান্ড লাইট শো হয়, যেখানে মুঘল ইতিহাস চিত্রিত হয়। তবে আমরা সন্ধে পর্যন্ত থাকিনি, আমাদের দেখাও হয়নি। আমাদের দিল্লির আরও অনেক জায়গা ঘুরতে হবে, তাই চলে গেছিলাম। আর হ্যাঁ, সকলকেই একটা কথা মনে রাখতে হবে, যদি দিল্লি রেড ফোর্ট ঘুরতে আসেন তাহলে অবশ্যই সোমবারটা বাদ দিয়ে আসবেন। সোমবার কিন্তু রেড ফোর্ট বন্ধ থাকে। সকাল সকাল জায়গাটা কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। এখনো বেশি ভিড়ভাড় হয়নি, অনেকটাই সকাল তো, তাই জন্য ভিড়টা একটু কম আছে। তা না হলে যেখানেই যাচ্ছি সেখানেই শুধু ভিড় পাচ্ছি। রেড ফোর্টের ভিতরের জায়গাগুলি ভীষণ সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন চারিদিকটা। এটা রেড ফোর্টের মিউজিয়াম। এখানে খুব বেশি জিনিস নেই। আমরা আর এখানে বেশি সময় না থেকে এখান থেকে বেরিয়ে চলে গেছি জামা মসজিদে। আমাদের গাড়ির ড্রাইভার বলেছিল জামা মসজিদ যাওয়ার রাস্তাটায় খুব ভিড় থাকে, তাই টোটো করে চলে যেতে। দিল্লির জামা মসজিদ
ভারতের অন্যতম বৃহৎ ও বিখ্যাত মসজিদ। এটি মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন। এই মসজিদটি পুরনো দিল্লির চাঁদনি চকে। এই মসজিদটিও লাল বেলে পাথর আর সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। দেখুন, এখানে একসঙ্গে প্রায় 25,000 মানুষ নামাজ পড়তে পারে। এই যে লাল কার্পেট মতন পাতা আছে, এখানে বসে নামাজ পড়া হয়। 3টি বিশাল গম্বুজ এবং 2টি উঁচু মিনার আছে। জামা মসজিদটি এতটাই উঁচুতে যে জামা মসজিদ থেকে রেড ফোর্ট দেখা যাচ্ছে। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তাই আর দেরি না করে জামা মসজিদের কাছে করিম হোটেলে বিরিয়ানি খেতে ঢুকে পড়লাম। সারাদিন অনেক টুকিটাকি খাবার খেয়েছি, খুব বেশি খিদেও নেই, কিন্তু করিম হোটেলের পাশ থেকে বিরিয়ানি না খেয়ে চলে যাব, তাই ঢুকেই পড়লাম। আমরা এর আগে যখন দিল্লিতে এসেছিলাম তখন ওই হোটেল থেকে বিরিয়ানি খেয়েছিলাম। দিল্লিতে এই বিরিয়ানির হোটেলটা খুবই ফেমাস। যাকেই জিজ্ঞাসা করবেন সে এক কথাই করিম হোটেলের কথা বলে দেবে। আর বিরিয়ানিটা খেতে দুর্দান্ত হয়। যদি আপনারা দিল্লিতে কখনো বেড়াতে যান তাহলে চাঁদনি চকে জামা মসজিদের কাছাকাছি এই করিম হোটেলে একবার নিশ্চয়ই বিরিয়ানি খেতে ঢুকবেন। আশা করি বিরিয়ানিটা খেতে আপনাদের খুবই ভালো লাগবে। সবারই টুকিটাকি খাবার খেয়ে পেটটা ভরা, তাই 1 প্লেট বিরিয়ানি বলা হয়েছে। রিক্সাগুলো দেখুন কি সুন্দর দেখতে, সব একই রকম লাল রঙের। আমরা এখন যাচ্ছি হুমায়ুন টমে। আমরা হুমায়ুন টমে পৌঁছে গেছি। হুমায়ুন টম আসলে হুমায়ুনের সমাধি। এটি দিল্লির অন্যতম সুন্দর ও ঐতিহাসিক স্থাপত্য, যা মোগল স্থাপত্যশৈলীর প্রথম দিকের নিদর্শনগুলির মধ্যে একটি। হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগম এটি নির্মাণ করেছিলেন। এটি ছিল প্রথম মোগল সমাধি যেখানে 4 ভাগ পরিকল্পনা করা হয়েছিল, যা পরবর্তীতে তাজমহলের স্থাপত্যেও দেখা যায়। এটি একটি বিশাল প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে। ভেতরে একটি বড় ঘরের মধ্যে সম্রাট হুমায়ুনের কবর রয়েছে, যেটা সম্পূর্ণ মার্বেল পাথরে মোড়া। হুমায়ুন টমও লাল বেলে পাথর আর সাদা মার্বেলে তৈরি। কি অপূর্ব সুন্দর, দেখুন চারিদিকটা কি ভালো লাগছে। তাজমহলের মতন এরও চারিদিকটা একই রকম। হুমায়ুন টম থেকে বেরিয়ে আমরা চলে এসেছি লোটাস টেম্পেলে। চারিদিকটা কি অসাধারণ সুন্দর, দেখুন আপনারা। দিল্লির লোটাস টেম্পল বাহাই ধর্মের উপাসনালয়গুলোর মধ্যে অন্যতম। এটা দেখতে বিশাল এক পদ্ম ফুলের মতন, যেখানে 27টি মার্বেলের পাতা রয়েছে। এখানে প্রবেশের জন্য কোনো নির্দিষ্ট ধর্মের অনুরাগী হতে হয় না। এটি সব ধর্মের মানুষকেই স্বাগত জানায়। এখানে কোনো মূর্তি, পূজার বিধি বা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয় না, বরং এটি একটি শান্ত ও নীরব উপাসনা স্থান, যেখানে যে কোনো ধর্মের মানুষ এসেই ধ্যান করতে পারে। লোটাস টেম্পলের চারিপাশেও কি সুন্দর সবুজ বাগান রয়েছে দেখুন, যার জন্য লোটাস টেম্পলের সৌন্দর্য আরও বেড়ে গেছে। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এখানে প্রতি বছর লাখ লাখ মানুষ আসে। আমরা লোটাস টেম্পলের ভিতরে ঢুকিনি, সামনে এত ভিড়, ভিতরে ঢুকে গেলে আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে, তাই বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আমরা এয়ারপোর্টের রাস্তা ধরলাম। আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি। এই যে আমাদের ফ্লাইট টার্মিনাল 3 থেকে ছাড়বে। দিল্লি টু বরোদার ফ্লাইট ছিল 6:30টার সময়। এয়ারপোর্টের ভিতরে গিয়ে জানতে পারলাম আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এখানে দেখুন কত লোক দাঁড়িয়ে আছে, এদের সবারই ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। নেক্সট ফ্লাইটের জন্য সকলকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। অডিটর বাবাকেও নেক্সট ফ্লাইটের জন্য একটি ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্মটি ফিল আপের পরেই আমাদের নতুন করে ফ্লাইটের টিকিট বুকিং হবে। ফর্মটা ফিল আপ করাতে দিল্লি থেকে বরোদা যাওয়ার টিকিট আমরা পেয়ে যাই। ভোর 5:20 আমাদের ফ্লাইট ছিল। আমার খুব টায়ার্ড লাগছিল, তাই এখানে একটু খালি জায়গা দেখতে পেয়ে আমি একটু শুয়ে নিয়েছি। কি জ্বালা বলুন তো, এয়ারপোর্টে 2 ঘন্টা আগে ঢুকতে হবে বলে লোটাস টেম্পলের ভিতরে না ঢুকে চারিদিকটা ভালো করে না ঘুরে চলে এসেছি। এসে শুনছি ফ্লাইট ক্যান্সেল। আগে জানতে পারলে লোটাস টেম্পলটার মধ্যে ঢুকে চারিদিকটা ভালো করে দেখে আসতে পারতাম। এতটা সময় এয়ারপোর্টে কি করব বলুন তো। তবে যাদের যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে সকলকে এরা কাছাকাছি হোটেল আর রাতের ডিনারের ব্যবস্থা করে দেবে বলেছে, কিন্তু আমরা আর কোনো হোটেলে যাব না।
এমনিতেই শরীর প্রচণ্ড টায়ার্ড, তারপরে অত ভোরবেলায় যদি ঘুম থেকে উঠতে না পারি, ঘুম থেকে উঠতে পারলেও যদি গাড়ি টাড়ি না পাই ঠিক মতন, তাই আর হোটেলে গেলাম না। আমরা ঠিক করলাম এয়ারপোর্টেই থেকে যাব। এয়ারপোর্ট থেকে আমাদের একটা কুপন দিয়েছে, সেটা দেখিয়ে আমরা রাতের ডিনারটা এখান থেকে করে নেব। ডিনার করে চেকিং করিয়ে একদম ভিতরে চলে যাই আমরা। ভিতরে গিয়ে এইরকম শোয়ার মতন চেয়ার পেয়ে আমরা তিনজনেই তিনটি চেয়ারে শুয়ে একটু রেস্ট নিয়ে নিই। কিন্তু এতগুলি ঘন্টা এয়ারপোর্টে থাকতে খুবই কষ্ট হচ্ছিল। আমাদের মতন অনেকেই দেখুন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। এরপর ঠিক সময় মতন আমাদের ফ্লাইট আসে, আমরা ফ্লাইটে উঠেও পড়ি এবং বড়দাতে সময় মতন পৌঁছেও যায়। এয়ারপোর্টে বসে বসে বারবার শুধু মনে হচ্ছিল কখন আমাদের ফ্লাইট আসবে, কখন বাড়ি পৌঁছাবো। আর ভালো লাগছিল না, বিশ্বাস করুন। আজ তাহলে সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।